সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাফিস নূর চলে আসছি আপনাদের সাথে আইসিটি ক্লাস নেওয়ার জন্য। আপনারা তো এসএসসি ব্যাচ 2025, তো কয়দিন পরে আপনাদের পরীক্ষা। তো আইসিটিতে যে বিষয়টা হয় কি, যে আমরা এখন কি এক একজন হলো সায়েন্সে আছেন, কেউ কমার্সে আছেন, কেউ আর্টসে আছেন। সায়েন্সের স্টুডেন্ট ক্ষেত্রে কি হয়, সায়েন্সে যারা আছে তাদের হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলা পড়ার পরে ইংলিশের মতো সাবজেক্টই পড়ার সুযোগ থাকে না। আর তার সাথে যখন আইসিটিটা চলে আসে তখন তো আরো সময় থাকে না। আইসিটিতে যদিও কোনো রকম বাধা ধরো এরকম কোনো প্রেশার নেই, ফিজিক্সের মতো অনেক রকম ম্যাথ করতে হবে, কেমিস্ট্রির মতো বিক্রিয়া মিলাতে হবে, বায়োলজির মতো মাইটোকন্ড্রিয়া, এই সাবজেক্টগুলো এই টপিকগুলো পড়া লাগবে। কিন্তু আইসিটির ক্ষেত্রে ছোট ছোট কিছু টপিক থাকে, ছোট ছোট কিছু নিয়ম থাকে, যেমন ধরেন এমসিকিউ 25টা, এই 25টার উপর ভিত্তি করে কিন্তু আপনার আইসিটিতে এ প্লাসের যে জিনিসটা আছে ওইটাই কিন্তু আপনার ভিত্তি করা থাকে। তো বেশি কথা বলবো না, চলেন আমরা শুরু করে দেই। এরপর আস্তে ধীরে আরো কথা হবে, আরো গল্প হবে। তো আজকের মতো আসেন আমরা শুরু করে দিই। আপনাদের আইসিটিতে তো মোট 6টা চ্যাপ্টার আছে। তো ওই 6টা চ্যাপ্টারের মধ্যে আজকে আমি শুরু করতে যাচ্ছি প্রথম চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারের নাম কি? প্রথম চ্যাপ্টারের নাম হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের এই বাংলাদেশ, এই চ্যাপ্টারের মধ্যে আমাদের এই কয়টা টপিক আছে। তো আমি প্রথমেই আপনাদেরকে পড়া শুরু করার আগে এই টপিক সম্পর্কে একটু হালকা বেসিক দিব, এরপরে এক একটা টপিক অনুযায়ী আগাইতে থাকবো। তাহলে আসেন আমরা চলেন শুরু করে দিই ইনশাল্লাহ। তাহলে প্রথম টপিকটার নাম কি? 21 শতক এবং আইসিটি। 21 শতক এবং আমাদের আইসিটি বলতে কি বোঝানো হয়েছে? বর্তমান ডিজিটাল সময়ে যে আইসিটিটা আছে, মানে বর্তমান ডিজিটাল সময় আমরা যতভাবে আগাইতেছি, এই শতকে আমাদের মতো কত রকম সুবিধা পাইতেছি, বিভিন্ন রকম আপডেট জিনিস আমাদের কাছে চলে আসতেছে, ওই জিনিসগুলোর মধ্যে এই টপিকটার মধ্যে বলা হয়েছে। যদিও এই টপিকটা বেশি একটা খুব ইম্পর্টেন্ট না, এই টপিকটার মধ্যে থেকে জাস্ট দুইটা জিনিস আছে যদি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমি এই টপিক পড়ানোর সময় বলে দিব। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে আইসিটি বিকাশের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। মানে আমাদের এই আইসিটি বিকাশের জন্য, এই আইসিটিটা যে এতদূর পর্যন্ত আসছে, এটার পিছনে তো অবশ্যই কারো না কারো হাত আছে। তো সেসব মহান ব্যক্তিত্বদের সাথে আমরা আজকে পরিচিত হব। তো এরপরের টপিকটা হচ্ছে ই লার্নিং এবং বাংলাদেশ। ই লার্নিং এবং বাংলাদেশ বলতে কি বুঝাইছে? ই লার্নিং হচ্ছে হলো, ই মানে হলো ইলেকট্রনিক, আর লার্নিং হচ্ছে হলো শেখা। ইলেকট্রনিক লার্নিং মানে হচ্ছে যারা অনলাইন থেকে কোনো কিছু শিখতেছে, যেমন আপনাদের সাথে আমার কনভারসেশনটা কিভাবে হচ্ছে, অনলাইনের মাধ্যমে হচ্ছে। তো সেটাকেই বলতে বোঝানো হয়েছে ই লার্নিং এবং বাংলাদেশ। হ্যাঁ, তারপরের টপিকটা কি বলছে? ই গভর্নেন্স এবং বাংলাদেশ। ই গভর্নেন্স ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন রকম ল্যান্ড ওনার বা বিভিন্ন রকম জমি জমার যে সমস্যাগুলো আছে, এগুলোর মধ্যে যেভাবে আমরা অনলাইন থেকে সাহায্য সহযোগিতা পাইতেছি, সেটাকে আমরা বুঝাইতেছি ই গভর্নেন্স এবং বাংলাদেশ। এর পরের টপিকটা কি? এর পরের টপিকটা হচ্ছে ই কমার্স ও বাংলাদেশ। আচ্ছা, ই কমার্স এবং বাংলাদেশের মধ্যে কি বোঝানো হয়েছে? যে বর্তমানে ব্যবসা বাণিজ্য অনলাইনের মাধ্যমে কিভাবে করা হচ্ছে, সেটাকেই কিন্তু এই টপিকটার মধ্যে হালকা করে বুঝাই দেওয়া হয়েছে, যেটা আমি এই টপিকটার মধ্যে যাওয়ার সময় আস্তে আস্তে বুঝাই দিব। আমি এখন একটু ফাস্ট যাচ্ছি কারণ এই টপিকটার থেকে আমার শুরু করতে হবে। তো এইখানে যদি আমি পড়ে থাকি তাহলে আমার সামনে আগাইতে কিন্তু আরেকটু দেরি হয়ে যাবে। তো আমি এর জন্যই চাচ্ছি যে টপিকগুলোর মধ্যে কি কি আছে হালকা বেসিক আপনাদেরকে দিয়ে দেন এই টপিকের ভিতরে চলে যাবো, যে এখন কোথা থেকে এমসিকিউ কই বেশি আসে, কোন এমসিকিউ থেকে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, এটা আমি আপনাকে সুন্দর মধ্যে বুঝাই দেবো ইনশাআল্লাহ। সাথে থাকতে হবে। আচ্ছা, এরপরে হলো বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি বলতে কি বুঝাইছে? কর্মক্ষেত্র মানে কোনটাকে বুঝায়? যে আমরা কাজ করে খাচ্ছি, আমাদের কাজ করার জায়গা। এখন এই আইসিটির কারণে কিন্তু আমরা অনলাইনে বসে বিভিন্ন রকম আর্নিং করতে পারছি। যেমন উদাহরণ হিসেবে যদি আমি ফ্রিল্যান্সিং ধরি, উদাহরণ হিসেবে যদি আমি অনলাইন কোনো ব্যবসা বাণিজ্যকে ধরি, এটাকে আমি বুঝাইতে পারতেছি। বা আমি বাংলাদেশে বসে বিভিন্ন বিদেশের কোম্পানিদের সাথে আমি ডিল করতে পারতেছি, সেই বিষয়টাকে কিন্তু আমার এখানে বুঝানো হয়েছে। আচ্ছা, এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম আইসিটি, সোশ্যাল মিডিয়ার কথা বোঝানো হয়েছে, যেমন ফেসবুক, ভাইবার, টুইটার, ইনস্টাগ্রাম। ভাইবার যদি এখন আমাদের খুব একটা কাজে লাগে না, কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই তিনটা অ্যাপ কিন্তু আমাদের সাথে অনেকভাবে মানে অনেক সাথে আমাদের ভাবে আটকে আছে। যেমন আমার গুগলের মাধ্যমেও কিন্তু, গুগলকে আমরা কেন বলতে পারি? কারণ গুগলের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় সুইচ করতে পারি। তো এখানে হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও আইসিটি। এর পরের টপিকটা কি? বিনোদন আইসিটি। বিনোদন মানে কি? এন্টারটেইনমেন্ট, আনন্দ, খুশি, এগুলোর মধ্যে যেটা বুঝাইছে সেটাই হলো বিনোদনের মধ্যে আইসিটি। যেমন ইউটিউবের মধ্যে আমরা বিভিন্ন রকম গান শুনতে পারি, মন খারাপ আছে ওইটার উপরে বেস করে আমার ভালো লাগতেছে না, আমি এখন একটু নিজেকে রিফ্রেশ করতে চাচ্ছি, নিজেকে ভালো করতে চাচ্ছি, তো ওই জিনিসটার উপর ভিত্তি করে আমাদের হলো এই টপিকটা। দ্য লাস্ট টপিক ইজ ডিজিটাল বাংলাদেশ। মানে বর্তমানে বাংলাদেশ যে কতটুকু আপডেট হচ্ছে সেই কথাটাই এই টপিকটার মধ্যে বুঝায় দেওয়া হয়েছে। এই চ্যাপ্টারটা খুবই ছোট এবং এই চ্যাপ্টারটার থেকে 3 থেকে 4টা এমসিকিউ ম্যাক্স চলে আসে। তো 25টার মধ্যে যদি আমি 3টে এমসিকিউ এখান থেকে কমন পাই, তাহলে হয় কি আমার কয়টা চ্যাপ্টার থাকে?
মানে সরি কয়টা এমসিকিউ আর বাকি থাকে, যদি আমি 3টা পাই তাহলে আমার থাকে 22টা, যদি আমি পাই 4টা তাহলে আমার থাকে 21টা। তাহলে আমার যদি 4টা এমসিকিউ শিওর হয়ে যায় তাহলে তো আমার মোটামুটি হলো একটু হলেও আগাবে। তো এর জন্যই হলো আমি আগে আপনাদেরকে টপিক গুলো সম্পর্কে ছোটখাটো একটা বেসিক নলেজ দিয়ে দিলাম। এবার আমরা কি করব, চলেন শুরু করি। প্রথম এই টপিকটা 21 শতক এবং আমাদের আইসিটি। ঠিক আছে, 21 শতক আমাদের আইসিটি বলতে কি বোঝানো হয়েছে? 2021 না, মানে মানে বর্তমান সময় যেটাকে বলে সেটাকে বুঝাইছে। বর্তমান সময় কোনটা, যে আমরা এখন কত সুন্দরভাবে আছি, কত ডিজিটাল ভাবে আমরা চলাফেরা করতেছি, কারোর সাথে কথা বলতে গেলে আমরা মোবাইলে কথা বলতেছি। এখন আরো উন্নত হয়ে গেছে ইন্টারনেট। ইন্টারনেট থাকার কারণে কি হয়েছে, আমাদের মোবাইলে এখন বেশি টাকা খরচ করা লাগতেছে না, আমরা ফেসবুক বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কারোর সাথে কথা বলতেছি। তো 21 শতক এবং আইসিটির মধ্যে আমি বলছিলাম যে দুইটা টপিক আছে। দুইটা টপিকের মধ্যে প্রথমটা কি 21 শতক সাধারণ সম্পদ। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের সাধারণ সম্পদ কি? বাংলাদেশের এখন আমাদের সম্পদ কি? মানব সম্পদ। বর্তমানে সাধারণ একটা কি বলছে, 21 শতকে সাধারণ সম্পদ কি? মানব সম্পদ। মানব মানব সম্পদ, এই আমাদের মানব সম্পদকে সাধারণ মানে কি বলছে, 21 শতকে সাধারণ সম্পদ হলো, আচ্ছা সম্পদ হলো জ্ঞান। আচ্ছা, মানব সম্পদ বলতে কোনটা? আচ্ছা, মানব সম্পদের এখানে যেটা আছে সেটা হলো আমাদের আমাদের মানুষ, আমরা যে আছি, আমরা যদি নিজেদেরকে ঠিক মতো ডেভেলপ না করি তাহলে তো আমরা নিজেদেরকে গ্রো করতে পারবো না। নিজেদেরকে যদি আমরা গ্রো করতে না পারি তাহলে সেটা কি হবে, মানে যদি সেটাকে আমরা গ্রো করতে না পারি তাহলে এটা আমাদের দেশের জন্য উন্নয়ন হবে না। আর মানব সম্পদের আরেকটা মেন থিম হলো জ্ঞান, নলেজ। আমাদের যার যার নলেজ যত বেশি, আমাদের কাছে তত বেশি শক্তি বেশি। তাহলে আমাদের যাদের নলেজটা বেশি হবে, যারা আমরা বেশি রকম জ্ঞান অর্জন করতে পারবো, শিখার তো কোনো শেষ নেই, শিখার কোনো বয়সও নেই। তো আমরা যদি শিখতে থাকি, আমরা যদি কোনো কিছু মানে একটা জিনিস নিয়ে বসে আছে, তো ওই জিনিসটা নিয়ে যদি আমরা একটু নলেজ নেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ ঠিক আছে আমি এই জিনিসটা একটু শিখি, ইন ফিউচারে আজকের পরে কালকে সেই জিনিসটা যে আমার কোনো কাজে লাগবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে আমি যখন স্টুডেন্ট, মনে করেন আমি একজন স্টুডেন্ট, তো এখন রাস্তায় একজন লোক ফেরি করতেছে, তো ওই যে লোক ফেরি করতেছে ওনার এরিয়াতে কিন্তু উনি বেস্ট, আমি কিন্তু বেস্ট না। উনি ওইখানে উনার নিজস্ব মানে যে আছে, নিজস্ব যে ক্ষমতাটা আছে সে অনুযায়ী সেখানে কাজ করতেছে। ওইখানে যদি আমি দাঁড়াই তা আমি একদম ফেল করবো, এটা 100% শিওর, কারণ ওই ফেরি করা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তো জ্ঞান এমন একটা জিনিস যে আমি যে কোনো ভাবে যে কোনো কিছুই নিতে পারি, শিখার কোনো দোষ থাকে না। তাহলে আমার প্রথমটা কি গেল, বা 21 শতকে মানুষের সাধারণ সম্পদ কি? জ্ঞান। আচ্ছা, এর পরেরটা কি? এরপরে বলছে যে মানে জ্ঞান মানে 21 শতকে উন্নত করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, একটা হলো বৈশ্বিকায়ন আর একটা হলো আন্তর্জাতিকায়ন। বৈশ্বিকায়ন, গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন বলতে কোনটা বুঝাইছে, যে আমার বিশ্ব আমার মানে আমার বৈশ্বিক আয়ন, মানে আমি আমাদের নিজস্ব যে মানে বিশ্বের যে উন্নতিটা হইতেছে সেটাকে বুঝাইছে হলো আমার বৈশ্বিক আয়ন। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন ইন্টারন্যাশনালাইজেশন মানে হলো আন্তর্জাতিকায়ন। তাহলে আমার মানে মেন টপিক কোনটা? একটা হলো বর্তমান বাংলাদেশের মানুষের সাধারণ সম্পদ কি? জ্ঞান। আর এরপরে কোনটা মানে উন্নত করার জন্য, একটা হলো গ্লোবালাইজেশন আর একটা হলো ইন্টারন্যাশনালাইজেশন। ওকে, তাহলে আমার প্রথম টপিকটা শেষ। 21 শতক এবং বাংলাদেশের মধ্যে এই দুইটা জিনিসই বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ কোনটা আসে, যে 21 শতক এবং আমাদের বা 21 শতক এবং সরি 21 শতক এবং আইসিটি, এটার থেকে আমার এমসিকিউ আসে দুইটা। আচ্ছা, এরপর টপিকটা হলো আইসিটি তে ব্যক্তিত্ব। কি টপিকটার নাম? তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তথ্য ও যোগা সরি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিকাশে তথ্য উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এই উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে কে কে আছে? চার্লস বেবেজ, অ্যাডা লাভলেস, চার্লস বেবেজ, অ্যাডা লাভলেস, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্যার জগদীশ চন্দ্র বসু, এদের মতো মহান ব্যক্তিত্বদের কথা আমাদের এই টপিকে বলা হয়েছে। আচ্ছা আসেন তাহলে আমরা শুরু করি প্রথম টপিকটার মধ্যে। এই টপিকের মধ্যে প্রথম যিনি আছেন তার নাম হলো স্যার চার্লস বেবেজ। স্যার চার্লস বেবেজ চার্লস বেবেজ স্যারের জন্মসালটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, 1991, এবং মৃত্যুসাল হলো 1871। তাহলে ওনার প্রথম এমসিকিউর মধ্যে কি আসতে পারে? ওনার জন্মসাল হলো 1791 এবং তার মৃত্যুসাল হলো 1871। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হলো চার্লস বেবেজের জন্ম এবং মৃত্যু সাল। এরপরে তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন প্রকৌশলী এবং গণিতবিদ। তিনি ছিলেন প্রকৌশলী, ইংরেজ প্রকৌশলী, ইংরেজ ইংরেজ প্রকৌশলী, সরি, ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ। ইংরেজ প্রকৌশলী এবং গণিতবিদ। আর তার আরেকটা সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আধুনিক কম্পিউটারের জনক। চার্লস বেবেজকে কি বলা হয়? আধুনিক কম্পিউটারের জনক। আধুনিক কম্পিউটারের আধুনিক কম্পিউটারের জনক। আচ্ছা, চার্লস বেবেজ স্যারের জন্মসাল কত? 1791 এবং মৃত্যুসাল 1871। আর তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী এবং গণিতবিদ, আর তাকে বলা আধুনিক কম্পিউটারের জনক। এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টপিকটা, এই লাইনটার মধ্যে অনেক রকম, এই লাইনটার মধ্যে কিন্তু মেন এমসিকিউ আছে। কারণ আমাদের এই চ্যাপ্টারের মধ্যে যদি মাদার কোনো এমসিকিউ কোশ্চেন থাকে তাহলে কিন্তু শুধু এই এই লাইনটাই। কারণ এখানে আমাদের এমসিকিউটা কি আসে, যে আধুনিক কম্পিউটারের জনককে? স্যার চার্লস বেবেজ। বা এভাবে আসতে পারে যে চার্লস বেবেজ কিসের জন্য বেশি পরিচিত? আধুনিক কম্পিউটারের জনক হিসেবে। আচ্ছা, এরপরে তার সম্পর্কে আর কি বলা হয়েছে? তিনি লাস্টের দিকে আরেকটা জিনিস তৈরি করতে চেয়েছিল, সেটা হলো ডিফারেন্স ইঞ্জিন তৈরি করে। আচ্ছা, তার লাস্টের যেটা ছিল, তিনি কি করছিল? ডিফারেন্স ইঞ্জিন, ডিফারেন্স ডিফারেন্স ইঞ্জিন তৈরি করে। ঠিক আছে, তিনি ডিফারেন্স ইঞ্জিন তৈরি করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্র, তৈরি করার পরিকল্পনা করেন। আচ্ছা, লাস্টের লাইনটা কি? যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্র তৈরি করার পরিকল্পনা করে, যেটা তিনি শেষ করে যেতে পারে নাই। আচ্ছা,
অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির একটি গণনা যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, এটাও ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা, এরপরে হলো এই দুইটার থেকে এমসিকিউ আসার চান্স কম, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই কোশ্চেনটা। তাহলে চার্লস বেবের সম্পর্কে যদি আমরা আরেকটু বলি, তাহলে চার্লস বেবের স্যার 1991 সাল থেকে 1991 সালে জন্মগ্রহণ করেন এবং 1871 সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন ইংরেজ প্রকৌশলী এবং গণিতবিদ। তাকে কি বলা হয়? আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তিনি ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন এবং লাস্টে অ্যানালিটিক্যাল ইঞ্জিন গণনার যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, যেটা তিনি ফিনিশ করে যেতে পারেন। তাহলে এটুকু হলো আমার চার্লস বেবেজ স্যার সম্পর্কিত তথ্য। এখানে চার্লস বেবেজ স্যারের এইটুকু তথ্য থেকে আমার 3টে এমসিকিউ আসার চান্সেস সবচেয়ে বেশি। তাহলে আসেন আমরা পরবর্তী টপিকে যাই। এটুকু হয়েছে সবার জন্য? ওকে, ফাইন। এই জিনিসগুলো যে আমি বোর্ডে রাখলাম, আপনারা এগুলো একটু সিরিয়াল ওয়াইজ যদি খাতায় লিখে ফেলেন, দেখবেন একটা লাইন ওয়াইজ সুন্দর একটা হ্যান্ড নোট তৈরি হয়ে যাবে, যেটা লাস্টে যে আপনি পরীক্ষার আগের দিন কোনো রকম প্রেসার ক্রিয়েট হবে না আপনার জন্য। আপনি শুধু এই খাতাটা রিভিশন দিয়ে গেলে আপনার এমসিকিউ কমন পড়ার চান্সেস অনেক বেশি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যে টপিকটা সেটা হলো অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস ম্যাডাম কি ছিলেন? উনি 1815 সালে জন্মগ্রহণ করেন এবং 1852 সালে মৃত্যুবরণ করেন। তার মায়ের কারণে তিনি গণিত আর বিজ্ঞানের উপরে বেশি ইন্টারেস্ট ফিল করেন। তিনি তার সাথে চার্লস বেবেজের পরিচয় হয় তুরিন বিশ্ববিদ্যালয়ে। চার্লস বেবেজ একটা মানে তার এই যে লাস্টে যে ইঞ্জিনটা তৈরি করার পরিকল্পনা করেছিলেন, সেই ইঞ্জিন সম্পর্কে তিনি বক্তৃতা দেওয়ার পরে তার অ্যাডা লাভলেসের সাথে পরিচয় হয় এবং অ্যাডা লাভলেস পরে তার এই গবেষণা নিয়ে, তার এই তৈরি ইঞ্জিন নিয়ে গবেষণা করে এবং লাস্টে তার মৃত্যুর 100 বছর পরে 1993 সালে বিজ্ঞানীরা বুঝতে পারে যে অ্যাডা লাভলেসই ছিলেন অ্যালগরিদম প্রোগ্রামিং এর মানে প্রোগ্রামিং সম্পর্কে ঠিক ধারণা করেছিল এবং প্রোগ্রামিং সম্পর্কে প্রথম ধারণা করে সেটা হচ্ছে অ্যাডা লাভলেস। আসেন তাহলে আমরা একটু লেখা শুরু করি। সেটা হলো অ্যাডা লাভলেসের জন্মসাল হলো 1815 এবং মৃত্যু সাল হলো 1852। তারপরে লাইনটা কি? তার মায়ের কারণে তিনি অঙ্ক আর বিজ্ঞানের উপরে, অঙ্ক বলতে গণিত, মায়ের কারণে গণিত এবং বিজ্ঞানের উপর আগ্রহী হয়ে ওঠেন। আচ্ছা, তারপরে তাকে আরেকটা কি বলা হয়? অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ারকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা তিনি নিয়ে আসেন। তাহলে অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য তিনি কি করেন? প্রোগ্রামিং এর ধারণা নিয়ে আসেন। তিনি প্রোগ্রামিং এর ধারণা নিয়ে আসেন। প্রোগ্রামিং এর ধারণা নিয়ে আসেন। আর চার্লস বেবেজের সাথে তার পরিচয় হয় কোথায়? তুরিন বিশ্ববিদ্যালয়। চার্লস বেবেজের সাথে তার পরিচয় হয়।
চার্লস ব্যাবেজের সাথে আচ্ছা, তারপরে লাস্টটা কি যে তার মৃত্যুর 100 বছর পরে, 1993 সালে বিজ্ঞানীরা ধারণা করে যে তিনি অ্যালগরিদম, তিনি কি করেছিল। আচ্ছা, আমি তাহলে এটা এখানে লিখি যে অ্যালগরিদম, ওনাকে কি বলবো, যে অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণা হিসাবে বিজ্ঞানীরা বুঝে অ্যালগরিদম প্রোগ্রামিং, হ্যাঁ, অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণায় প্রকাশ করতে চেয়েছিলেন কে, অ্যাডা লাভলেস। তাহলে অ্যাডা লাভলেস সম্পর্কে যদি আমি আরেকটু বলি তাহলে কি হবে, তিনি 1815 সালে জন্মগ্রহণ করেন এবং 1892 সালে মৃত্যুবরণ করেন। তার মায়ের কারণে তিনি গণিত আর বিজ্ঞানের উপর বেশি ইন্টারেস্ট ফিল করেন। তিনি কিন্তু তিনি কিন্তু অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য তিনি কিন্তু প্রোগ্রামিং এর ধারণা নিয়ে আসছিল। আর তুরিন বিশ্ববিদ্যালয়ে চার্লস ব্যাবেজ স্যারের সাথে তার পরিচয় হয় এবং তার মৃত্যুর 100 বছর পরে 1900 কত সালে, তার মৃত্যুর 1993 সালে বিজ্ঞানীরা এটা বুঝতে পারেন যে অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণা করেছিলেন কে, অ্যাডা লাভলেস। আচ্ছা, অ্যাডা লাভলেস। এরপরে যে টপিকটা, যে পরের যে ব্যক্তিত্বটা আছেন তিনি হলেন, আচ্ছা এখানে একটা জিনিস আমি আপনাদের বলতে ভুলে গেছি, এমসিকিউ টপিকটা এখানে হলো এই লাইনটা, যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা করেন আর কোন বিশ্ববিদ্যালয়ে চার্লস ব্যাবেজ স্যারের সাথে তার পরিচয় হয়। এই দুইটা এমসিকিউ এখান থেকে আসার চান্সেস অনেক বেশি। ওকে, আর অ্যালগরিদম প্রোগ্রামিং এর এটাও আপনারা একটু দেখে যাবেন, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। এই অ্যাডা লাভলেসের থেকে এই দুইটা লাইনই বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আচ্ছা আসেন এরপরেরটাও আমরা শুরু করি। এরপরে যে ব্যক্তিত্ব আছেন তিনি হলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি তিনি কিসের সম্পর্কে বেশি পরিচিত হয়েছিল জানেন? তিনি হলো, আপনারা যারা ফিজিক্স পড়েন আপনারা জানেন যে আপনাদের একটা টপিক আছে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎ চুম্বকীয় কারণে তিনি একটু বেশি পরিচিত হয়ে গেছিলেন। তার জন্মসাল ছিল 1831 সালে এবং মৃত্যুসাল 1879। তিনি বিনা তারা এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পাঠাইতে সক্ষম হয়েছিলেন। আচ্ছা, তাহলে আমাদের পরের যে মহান ব্যক্তিত্ব আছে তার নাম হলো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। আচ্ছা, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল সম্পর্কিত প্রথম যে আমার এমসিকিউটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় ধারণা প্রকাশ করেন। তড়িৎ চুম্বকীয় ধারণা, তড়িৎ চুম্বকীয় ধারণা তিনি প্রকাশ করেন। আর তারপরেরটা হচ্ছে তার জন্মসালটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 1831 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1831 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1879 সালে। আচ্ছা, ওকে, এই দুইটা জিনিস হয়ে গেল। লাস্টেরটা হলো বিনা তারে বার্তা পাঠানোর সম্ভাবনা তৈরি করেন। আচ্ছা, বিনা তারে বার্তা পাঠাইতে তিনি সম্ভাবনা তৈরি করছিল। বিনা তারে বার্তা পাঠাতে সম্ভাবনা তৈরি করেছিলেন। তৈরি করেছিলেন। আচ্ছা, তাহলে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল সম্পর্কিত আমরা প্রথম এমসিকিউ কোনটা পাচ্ছি, তড়িৎ চুম্বকীয় ধারণা তৈরি করেন আর হলো বিনা তারা এক স্থান থেকে অন্য স্থানে বার্তা পাঠাতে সম্ভাবনা তৈরি করে। এখানে আপনাদের একটা কনফিউশন কোশ্চেন আসতে পারে, আপনাদের এখানে কোশ্চেন দিতে পারে যে বিনা তারা এক স্থান থেকে অন্য স্থানে বার্তা পাঠাতে কে সম্ভাবনা তৈরি করেছিল। এখানে আপনার জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল থাকবে আর দুইটা
টিপিক্যাল টপিক মানে টিপিক্যাল অপশন যেটা হলো স্যার জগদীশ চন্দ্র বসু এবং মার্কনি, এই দুজন কিন্তু আমাদের বিনা তারে বার্তা পাঠাইতে সফল হয়েছিল, কিন্তু বিনা তারে বার্তা পাঠাতে সফল হওয়ার পরও জগদীশ চন্দ্র বসু এটা প্রকাশ করতে পারে নাই। আর মার্কনি স্যার এটা প্রকাশিত হলো সম্ভব প্রকাশিত করতে পারছিল, যে কারণে এই তিনজনের নাম বেশি আসে একটা এমসিকিউতে। সেটা হলো বিনা তারা এক স্থান থেকে আরেক স্থানে তথ্য পাঠাতে সক্ষম হয়েছিল কে। এখানে যদি বলা সম্ভাবনা তৈরি কে করেছিলেন তাহলে সেটা হবে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, আর যদি বলে তৈরি মানে প্রকাশিত মানে কে এটা মানে নাম করতে পারছিল সেটা হলো মার্কনি। হয়তোবা আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আচ্ছা, এরপরে ব্যক্তিত্ব যিনি আছেন তিনি আমাদের বাঙালিদের জন্য সবচেয়ে বেশি গর্বের একজন মানুষ, তার নাম হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু। তিনি স্যার জগদীশ চন্দ্র বসু কিন্তু আমাদের একজন বাঙালি বিজ্ঞানী, তাদেরকে তার কথা মাথায় রেখে কিন্তু আমরা অনেক রকম ভাবে আগায় যেতে পারতেছি। বিজ্ঞান যে এতভাবে আগাইতেছে বর্তমানে এখনকার বিজ্ঞানীরা অনেকেই কিন্তু স্যার জগদীশ চন্দ্র বসুর বিভিন্ন রকম কাজের উপরে এখনো তারা গবেষণা চালাই যেতেছে। স্যার জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তিনি বিনা তারা এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সক্ষম হয়েছিলেন। তাহলে আমরা তার সম্পর্কে প্রথম কথাটা কি পাই, বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে মানে পাঠাতে সফল হয়েছিলেন। তারপরে হলো তিনি সফল তো হয়েছিলেন কিন্তু তিনি সার্বজনীন স্বীকৃতিটা পান নাই। সার্বজনীন স্বীকৃতি। আচ্ছা, ওয়েট আ মিনিট। সার্বজনীন স্বীকৃতি তিনি পান নাই। সার্বজনীন স্বীকৃতি পাননি। আচ্ছা, আর তার সম্পর্কিত লাস্ট কথা যেটা তার জন্ম এবং মৃত্যু সাল আমি লিখি নাই, সেটা হচ্ছে তিনি 1858 সালে জন্মগ্রহণ করে। 1858 সালে তিনি জন্মগ্রহণ করে এবং তার মৃত্যু সাল হচ্ছে 1937 সালে। এবং তাহলে কি হলো 1937, তাহলে তার জন্ম সাল হলো 1858 এবং মৃত্যু হলো 1937। ওকে, তাহলে আসেন আমরা তার সম্পর্কে আরেকবার কথা বলে নিই। তিনি বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা পাঠাতে সফল হয়েছিলেন, কিন্তু তিনি সার্বজনীন স্বীকৃতি পাননি। কিন্তু তার জন্ম মৃত্যু সাল হলো 1858 এবং মৃত্যু সাল হলো 1937। আচ্ছা, স্যার জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আমাদের কথা শেষ। তারপরে যে ব্যক্তিত্ব আছেন তিনি হলেন গুগলেইমো মার্কনি। গুগলেইমো মার্কনি তিনি একজন বিজ্ঞানী যিনি সার্বজনীন স্বীকৃতিটা পেয়েছিলেন।
তাহলে তিনি স্যার জগদীশ চন্দ্র বসুর মতো বিনা তারে এক স্থান থেকে তথ্য বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পাঠাতে সফল হয়েছিলেন এবং তিনি স্বীকৃতিটা পেয়েছিলেন। তার সম্পর্কিত আরেকটু যদি কথা বলি তাহলে তিনি যুক্তরাষ্ট্রের আইবিএম কোম্পানিতে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করেন। 1971 সালে তিনি মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হলে তিনি পার্সোনাল কম্পিউটারের যে সুগম পথটা সেটা তিনি রাস্তাটা সমূহ করে দিয়েছিলেন, মানে সহজ করে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে স্যার গুগলিয়ামো মার্কনি সম্পর্কিত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এটাই যে তিনি বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পাঠাতে সক্ষম হয়েছিলেন এবং তিনি এটার সাথে স্বীকৃতি পেয়েছিলেন। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। লাস্টেরটা ওইটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, কোনো সমস্যা নেই, আপনাদের জানাটা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আপাতত এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনারা কতটুকু বুঝতে পারতেছেন সেই জিনিসটা। আচ্ছা, আসেন আমরা এর পরের টপিকটা শুরু করব। আচ্ছা, আসেন আমরা এর পরের টপিকটা শুরু করি। এর পরের টপিকটায় যে ব্যক্তি আছেন তিনি হলেন স্টিভ জবস। স্টিভ জবস স্যার আমাদের কাছে কিন্তু অনেক পরিচিত একজন মানুষ। আমি লেখার আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই, স্টিভ জবস স্যার হলো প্রথমে উনি তার বন্ধুদেরকে নিয়ে মানে একটা প্ল্যান করে, আর ওই প্ল্যানটাকে উনি সাকসেসফুল করার কারণে কিন্তু আজকে অ্যাপেল কোম্পানিটা আমাদের সামনে চলে আসছে। তাহলে স্টিভ জবস স্যারকে নিয়ে আমরা যদি লেখা শুরু করি, স্টিভ জবস। আচ্ছা, তাহলে স্টিভ জবস স্যারকে নিয়ে তাহলে তার প্রথমে কি আসতেছে, তার জন্মসাল আসতেছে। তার জন্মসাল কত? তার জন্ম ছিল 1995 সালে, না সরি, তার জন্ম হচ্ছে 1955 সালে। আর তার মৃত্যু হচ্ছে 2011। আচ্ছা, তাহলে এটুকু তো নর্মাল, সব ব্যক্তিত্বদের সময় প্রথমে জন্মসাল আর মৃত্যু সালটা আমরা মনে রাখার চেষ্টা করব। আর তারপরে লাইন যেটা হচ্ছে সেটা হচ্ছে তিনি অ্যাপেল কোম্পানির অ্যাপেল তিনি অ্যাপেল কম্পিউটার নামে একটি কোম্পানি তৈরি করেন। অ্যাপেল কম্পিউটার নামে একটি কোম্পানি তৈরি করেন, যেটা তিনি কত সালে তৈরি করেছিল? 1/4/1976। তাহলে 1 এপ্রিল কত? 1974। তাহলে 1 এপ্রিল 1976। 1976 সালে তিনি অ্যাপেল কোম্পানিটা তৈরি করেন। আর এই অ্যাপেল কোম্পানি তৈরি করার পরে আরেকটা জিনিস হচ্ছে তিনি পার্সোনাল কম্পিউটার, ব্যক্তিগত কম্পিউটার তিনি ব্যক্তিগত কম্পিউটার তৈরি করার একটা মানে মানে ব্যক্তিগত কম্পিউটার তৈরি করার প্রথম ধারণা নিয়ে আসেন কে? স্যার স্টিভ জবস। দুইজন বন্ধু মিলে এই কাজটা শুরু করছিল। তার আরেকজন বন্ধুর নাম হচ্ছে স্টিভ ওয়াজনিয়াক। আরেকজন বন্ধুর নাম হলো স্টিভ ওয়াজনিয়াক আর স্টিভ জবস। এই দুইজন মিলে হলো অ্যাপেল কোম্পানি তৈরি করেন 1976 সালের 1 এপ্রিল। তাহলে আমার এখানে বোর্ডের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসছে সেটা হচ্ছে স্টিভ জবসের অ্যাপেল কম্পিউটার। তিনি অ্যাপেলের জনক আর তিনি অ্যাপেল কম্পিউটার নামে একটা কোম্পানি তৈরি করেন কত তারিখে? 1 এপ্রিল 1976। এই এমসিকিউটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই
স্টিভ জবস স্যারের এইখান থেকে। তাহলে স্টিভ জবস স্যারকে নিয়ে আমার হয়ে গেল এটুকু কথা। এরপরের যে ব্যক্তি আসতেছেন তিনি আমাদের সবার অনেক পরিচিত একজন, তিনি হলেন দা ওয়ান এন্ড অনলি বিল গেটস। বিল গেটস স্যার কিন্তু এখনো জীবিত। বিল গেটসের জন্ম হচ্ছে বিল গেটস স্যারের জন্ম হচ্ছে 28/10/1955। তাহলে 28/10/1955 এটা হলো তার জন্মসাল। তিনি এর সাথে তার কি কি ছিলেন, তিনি 1971 সালে পার্সোনাল অপারেটিং সিস্টেম মাইক্রোসফটকে দায়িত্ব দেয়। আর তিনি কিন্তু মাইক্রোসফটের দায়িত্ব পাওয়ার কারণে তিনি কিন্তু এখন এক সময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তাহলে তার এই মাইক্রোসফটটা কি হলো, তিনি যখন এই মাইক্রোসফটের দায়িত্ব দেন, মাইক্রোসফটের কাজ আগানোর পরে এই মাইক্রোসফটের মাধ্যমে তিনি যে সফলতা অর্জন করছেন, এখন এই মাইক্রোসফটটা পৃথিবীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ হলো পৃথিবীর অধিকাংশ অপারেটর এখন এই মাইক্রোসফট দিয়ে হচ্ছে। আর পৃথিবীর কারণ অধিকাংশ কম্পিউটারই কিন্তু মাইক্রোসফট চলতেছে। তো বিল গেটস স্যারকে নিয়ে আমরা যে দুটো জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে, একটা হলো তার জন্মসাল আর একটা হলো তার মাইক্রোসফট। এখান থেকে বেশি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে না, যদি বেশি এখানে এমসিকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই মাইক্রোসফটটা। আসলে আমরা পরের টুকুতে যাই। পরে যিনি আছেন তিনি হলেন আমাদের সবার পরিচিত বিল গেটস। না সরি, বিল গেটস স্যারকে নিয়ে তো বললামই, এখন হলো মার্ক জুকারবার্গ। আচ্ছা, মার্ক জুকারবার্গকে নিয়ে প্রথমে আমি যেটা দিব সেটা হলো তার জন্মসাল। তার জন্মসাল কত? 14/5/1984। তাহলে 14 মে 1984। তা তিনি কিসের জন্য? তিনি হলো ফেসবুকের প্রতিষ্ঠাতা। ফেসবুক, তিনি হলো ফেসবুকের প্রতিষ্ঠাতা। তারা চারজন বন্ধু মিলে প্ল্যান করে এই ফেসবুকটা তৈরি করে। আর এই ফেসবুকটা বর্তমানে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, কারণ বর্তমান বিশ্বে ফেসবুকটা এমনভাবে প্রসারিত হয়ে গেছে যে দিনকে দিন ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বাড়তেই আছে। মানে এই ফেসবুকটা দিন দিন এখন অনেক মানুষ ব্যবহার করতেছে। আর এই ফেসবুক থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসে মার্ক জুকারবার্গ স্যারকে নিয়ে, সেটা হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে, ফেসবুকে বর্তমানে ব্যবহৃত সংখ্যা কত? ফেসবুকে বর্তমান ব্যবহৃত সংখ্যা হচ্ছে ফেসবুকে ব্যবহৃত সংখ্যা হচ্ছে 1415 মিলিয়ন মানুষ। 1415 মিলিয়ন মানুষ এখন বর্তমানে ফেসবুক ব্যবহার করতেছে। দিনকে দিন এর সংখ্যা বেড়েই যাচ্ছে। তাহলে আমরা এই মহান ব্যক্তিত্ব, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে কয়জনকে নিয়ে বললাম? চার্লস বেবেজ, অ্যাডা লাভলেস, তারপরে হলো স্যার জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, জগদীশ চন্দ্র বসু, স্যার রেমল টমলিনসন এন্ড মার্ক জুকারবার্গ, আর হলো বিল গেটস। তাহলে এর মধ্যে সবচেয়ে বেশি, এই কয়জন ব্যক্তিত্বের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু, স্যার চার্লস বেবেজ, অ্যাডা লাভলেস, এই তিনজন ব্যক্তিদেরকে নিয়ে সবচেয়ে বেশি এমসিকিউ কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে ফেস করতে হয়। তাহলে আমার এই মার্ক জুকারবার্গ স্যারের ব্যক্তিত্ব নিয়ে কথা বলার পরে আমার এই টপিকটারও সমাপ্তি হয়ে গেল। আচ্ছা, আমার এই টপিকটা শেষ হওয়ার পরে আমার যে টপিকটা আছে সেটা হচ্ছে ই লার্নিং ও বাংলাদেশ। ই লার্নিং ও বাংলাদেশ। আচ্ছা, ই লার্নিং বলতে আমরা কি বুঝি? ইলেকট্রনিক লার্নিং।
ইলেকট্রনিক লার্নিং। ওকে, ইলেকট্রনিক লার্নিং বলতে কোনটা? ইলেকট্রনিক লার্নিং অর্থ হলো শেখা, লার্নিং মানে হলো শেখা, মানে আমরা ইলেকট্রনিক মানে ঘরে বসে আমরা কিভাবে কিরকম সহায়তা পাইতেছি শিখার জন্য। যেমন আপনাদের সাথে আমার পরিচয়টা কিভাবে হইতেছে, এই ই লার্নিং এর মাধ্যমে হইতেছে, কারণ আপনি আপনার ঘরে বসে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারতেছেন, আমি আমার ঘরে বসে আপনাকে আপনার সমস্যাগুলো সমাধান করে দিতে পারতেছি, যেটার মাধ্যমে হইতেছে কি যে আপনার সাথে আমার একটা অনলাইনে ভালো একটা পরিচয় হয়ে গেল। তো ইনশাল্লাহ কখনো যদি আমাদের সামনাসামনি দেখা হয়ে যায়, তো এটাও তো একটা ভালো যে আপনার সাথে আমার পরিচয়টা হয়ে গেল অনলাইনের মাধ্যমে। তো ই লার্নিং এর সবচেয়ে বড় আরেকটা সুবিধার কথা যদি আমি উদাহরণ হিসাবে আনি, তাহলে সেটা হচ্ছে আমরা কিভাবে শিখতে পাইতেছি আগেকার সময়। এখন তো আমরা সামনাসামনি বা লাইভ ক্লাসে বা রেকর্ড ক্লাসে বিভিন্ন মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে পরিচয় হতে পারতেছি। আগে কি ছিল, সেটা সিডি আকারে প্রকাশ হইতো। এখন বর্তমান ইন্টারনেট আসার কারণে এই সুবিধাটা বেড়ে গেছে যে আমরা একজন আরেকজনের সাথে খুব সহজেই পরিচিত হইতে পারতেছি। পার্সোনাল নেটওয়ার্ক থাকার কারণে কিন্তু আমাদের এক একজনের বিস্তার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে গেছে। তো যেমন ই লার্নিং এ আপনি যেমন মনে করেন আপনার বিভিন্ন রকম জিনিস পছন্দ হইতে পারে, এক একজনের শখের জিনিস এক একটা। যেমন আপনার যদি ছবি তুলতে ভালো লাগে, আপনার কাছে ছবি তোলার মতো জিনিস আছে, যেমন আপনার ক্যামেরা আছে, আপনি চাচ্ছেন নিজেকে আরো ডেভেলপ করতে, কিন্তু আপনি একটা প্রতিষ্ঠান দেখছেন যেখানে ওরা ভালো রকম ভাবে শিখাচ্ছে, কিন্তু কি হচ্ছে আপনার ওই আপনার বাসার থেকে ওই প্রতিষ্ঠানটার দূরত্ব অনেক বেশি, যাতে আপনার সময় আসা যাওয়া সবকিছু মিলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। যদি ই লার্নিং এর সুবিধাটা থাকে, তারা অনলাইনে যদি কোনো সার্ভিস প্রোভাইড করে থাকে, আপনি সেই সার্ভিসটা নিয়ে কি করতে পারতেছেন, ঘরে বসে আপনার সেই সম্পর্কিত আপনি তথ্যগুলো পেয়ে যাচ্ছেন এবং আপনি এগুলো শিখতে পারতেছেন। তাহলে কি হলো, ই লার্নিং ও বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি আরেকটা বড় উদাহরণ দিই, তাহলে সেটা কি, যদি আমি গ্রাম অঞ্চলের কথা তুলে ধরি, বর্তমান বাংলাদেশে আমরা সবাই কিন্তু উন্নতির পথে যাচ্ছি, কিন্তু বর্তমান বাংলাদেশের সব জায়গায় কিন্তু একাধারে সবাইকে উন্নত করা সম্ভব নয়। এই জন্য বাংলাদেশের কিছু কিছু অঞ্চল যেগুলো পিছায় আছে, সেসব অঞ্চলের শিক্ষার্থীদের যে মেধাবী না সেটা কিন্তু না, কিন্তু সেখানে শেখানোর জন্য ভালো কোয়ালিটির টিচার পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কি হয়, যদি মাল্টিমিডিয়া সিস্টেম ব্যবহার করে একজন অভিজ্ঞ দক্ষ শিক্ষক এই কাজটা করে থাকে, তাহলে ওইখানে ওই গ্রাম অঞ্চলে যে মেধাবী শিক্ষার্থীরা আছে, তারাও কিন্তু ঢাকা সিটি বা অন্যান্য সিটির মানুষের মতো এই সুবিধাগুলো পেয়ে যেতেছে। তো পেলে কি হবে, যে ই লার্নিং থেকে তারা এই সুবিধাগুলো পেয়ে তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারবে এবং তারা সামনের দিকে আগাতে পারবে, এবং সিটিতে যেসব ছেলেমেয়েরা আছে তাদের সাথে কম্পিটিশন করে সামনের থেকে এগোতে পারবে। ওকে, আচ্ছা, আমার তো এই টপিকটা বোঝানো হলো। এখন আমরা আসেন এইখান থেকে এমসিকিউর ক্ষেত্রে যে জিনিসটা আসে, সেখানে একটা জিনিসই ম্যাক্সিমাম টাইম আসে, সেটা হচ্ছে ই লার্নিং এর উদাহরণ কোনটা। ই লার্নিং এর উদাহরণ কোনটা, যেমন এখানে আমরা ইন্টারনেট, পার্সোনাল নেটওয়ার্ক, সিডি রম, এই চারটা জিনিস দিয়ে আমরা বুঝতে পারতেছি যে ই লার্নিং এর কি কি গুরুত্ব আছে। যেমন আমি ধরি ইন্টারনেট, সিডি রম, আর হলো পার্সোনাল নেটওয়ার্ক। আচ্ছা, ইন্টারনেট, সিডি রম, পার্সোনাল, এই চারটার মধ্যে আমাদের এমসিকিউতে কোনটা আসে? আমাদের আপনাদের যে বহুপদী সমাপ্তি সূচক যে এমসিকিউটা আছে, যেখানে 3-4টা অপশন থাকে, ওইখান থেকে আমার সিলেক্ট করতে হয় 1 2 2 3, 1 2 3 সবগুলা। তো এই চারটার মধ্যে ওই রকম এমসিকিউটা এখানে বেশি আসে, যে ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং এর উদাহরণ কোনটা। তো এই চারটা দেয়, এই চারটা থেকে আপনাকে মানে কি বলে, আপনাকে চুজ করতে বলে, বা এই চারটার থেকে দুইটা দেয়, বা এই চারটার থেকে তিনটা দেয়, বা চারটার থেকে একটা দেয়। এভাবে করে দিয়ে আপনাদেরকে একটু কনফিউশন করে দেন ওরা এই কোশ্চেন গুলো, তারা এই কোশ্চেন গুলো ক্রিয়েট করে থাকে। তো আমার ই লার্নিং ও বাংলাদেশটা শেষ হয়ে গেল। পরের টপিকে আমরা যাই। আচ্ছা, এর পরের টপিকটা হচ্ছে ই গভর্নেন্স ও বাংলাদেশ। ই গভর্নেন্স ও বাংলাদেশ।
ই গভর্নেন্স ও বাংলাদেশ, ই গভর্নেন্স ও বাংলাদেশের মধ্যে কি বোঝানো হয়েছে যে এখানে এখানে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কিভাবে এটা সাহায্য পাইতে পারি। যেমন ধরেন আপনার 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 এখানে কোনো কিছুর মনে করেন একটা কোনো জমি জমার তথ্য এগুলো সংরক্ষণ করার জন্য, বা এরপর আসেন অ্যাডমিশনের ক্ষেত্রে যদি আমি এটার উদাহরণ ধরি, যে আগেকার সময় যখন মানে ইন্টারনেটের সুবিধাটা কম ছিল তখন সবাইকে কি করতে হতো, মনে করেন আমি এখন বর্তমানে ঢাকাতে আছি, আমি চিটাগাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাই, তো তখন কি করতে হতো, আমার চিটাগাং চলে যেতে হতো, চিটাগাং যে ওইখানে ফর্ম ফিল আপ করে সব রকম তথ্য নিয়ে এসে দেন আমার আবার ঢাকায় আসতে হতো, দেন আমার পরীক্ষার ডেট আসলে আমাকে যে আবার পরীক্ষা দিতে হতো। কিন্তু বর্তমানে এই সুবিধাটা আসার কারণে, ইন্টারনেট থাকার কারণে কি হইতেছে, আমি ঘরে বসেই সব রকম তথ্য পেয়ে যাচ্ছি এবং এর সাথে সাথে সেই ভর্তির ফর্ম ফিল আপ করতে পারতেছি, যে কারণে আমার চিটাগাঙে যেতে হচ্ছে না বারবার, আমি একবারই যেতে পারতেছি, একবার যে আমি পরীক্ষা দিয়ে চলে আসতে পারতেছি। আচ্ছা, এরপরে যে টপিক, এরপরে এই ই গভর্নেন্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে জেলা ই সেবা। জেলা ই সেবা বলতে কি বোঝানো হয়েছে, জেলা ই সেবা। আচ্ছা, জেলা ই সেবার মধ্যে কি বোঝা যাচ্ছে, যেমন জেলা ভিত্তিক বিভিন্ন রকম কাজ আছে যেটা আমাদের জনসাধারণের বিভিন্ন রকম করা লাগে, তো আমাদের কি করতে হতো, জেলা অফিসে যাইতে হয়, জেলা বিভিন্ন অফিসে যাওয়ার পরে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আগে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতো। তো 2 থেকে 3 সপ্তাহ যদি আমি হিসাব করি তাহলে 3 সপ্তাহ 21 দিন, মানে আমার 1 মাসের মতো সময় এটার পিছনে ব্যয় করতে হতো বা আমার ওয়েট করা লাগতো। কিন্তু এই জেলা ই সেবা আসার কারণে এখানে 2 থেকে 3 সপ্তাহের কাজ আমার খুব তাড়াতাড়ি 2 থেকে 5 দিন, 3 থেকে 5 দিনের মধ্যে এই জিনিসটা আমার হয়ে যাচ্ছে। তাহলে 2 থেকে 3 সপ্তাহের কাজ আমার কয়দিনের মধ্যে হইতেছে, 3 থেকে 5 দিন। তাহলে বলেন কোথায় কোথায় হলো 21 দিন আর কোথায় হলো 3 থেকে 5 দিন। তাহলে আমার এই সুবিধাটা আমি কোথা থেকে পাচ্ছি, ই গভর্নেন্স থাকার কারণে আমি এই সুবিধাটা পাইতেছি। তাহলে আমার ই গভর্নেন্সের মধ্যে সবচেয়ে বেশি এমসিকিউ কোশ্চেন আসে হলো এই জেলা ই সেবা থেকে, যে আগেকার সময় জেলা ই সেবা কয়দিন সময় লাগতো আর বর্তমানে এই ই গভর্নেন্স থাকার কারণে জেলা ই সেবা কতদিন সময় লাগে। সময় লাগে হলো 3 থেকে 5 দিন। এই এমসিকিউটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার ই গভর্নেন্স ও বাংলাদেশের টপিকটা শেষ। আচ্ছা, এবার আসেন ই কমার্স ও বাংলাদেশ। ই কমার্স ও আচ্ছা, ই কমার্স ও ই কমার্স বলতে আমরা কি বুঝি। ই কমার্স হলো ব্যবসায়িক যে অবস্থাটা আছে, যেমন আমি ইন্টারনেটে বসে কোন রকম একটা ব্যবসার চিন্তা ভাবনা করলাম, যে আমার কাছে তো ওই রকম ক্যাশ লিকুইড নাই যে আমি একটা অফলাইনে ভালো রকম ভাবে দোকান দিয়ে ব্যবসা করতে পারবো, কিন্তু আমার কাছে এমন এমন লিকুইড আছে যেটা দিয়ে আমি একটা ব্যবসা ছোট করে হলো দাঁড়াইতে পারবো। তো আমি যদি সেই ব্যবসাটাকে অনলাইনে ট্রান্সফার করি, আমি একটা অনলাইনে পেজ খুলি, পেজ খোলার পরে কি হলো, যে আমি আমার ব্যবসাটাকে শুরু করতে থাকলাম, অনলাইনে পেজ করলাম, পেজ ক্রিয়েট করার পরে আমি সেই আমার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের ডিটেলস আমি দিলাম, দেওয়ার পরে আমার কি হলো, এই জিনিসটাকে আমি আগাইতে পারলাম। আর এখানে ই কমার্সের সবচেয়ে বড় আরেকটা সুবিধা হলো, আপনারা যে অনলাইনে বিভিন্ন রকম পেজের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করার পরে ওই পেজটা যদি আপনার কাছে একদমই নতুন হয়, তো সেক্ষেত্রে কি হইতেছে, আপনি কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে আমি কি তাদেরকে চিনি, তারা কি আমার টাকাটা অ্যাডভান্স যদি নেয়, তারা যদি আমার টাকাটা অ্যাডভান্স নিয়ে আমাকে ব্লক করে দেয়, তা আমাকে যদি আমার জিনিসটা ব্যাক না করে বা আমি আমার টাকাটা যদি লস খাই, তো সেক্ষেত্রে বর্তমান সময়ে এখন সবচেয়ে বেশি সুবিধা হয়েছে যে জিনিসটা, সেটা হলো সিওডি। সিওডি সিওডি মানে কি, ক্যাশ অন ডেলিভারি। মানে আপনি এখন বর্তমান সময়ে এই সুবিধাটা পাইতেছেন যে আপনি একটা জিনিস অর্ডার করলেন, এই ক্যাশ অন ডেলিভারিটা থাকার কারণে, বিশ্বস্ত হওয়ার কারণে আপনি প্রোডাক্টটা দেখলেন, আপনার কাছে আসলো, দেন আপনি পেমেন্ট করলেন। তো সেক্ষেত্রে কি হইতেছে, যে এইখানে এই জিনিসটা ক্যাশ অন ডেলিভারি থাকার কারণে আপনি জিনিসটা আপনার কাছে পাইলেন এবং আপনি জিনিসটা কিনতে পারলেন, ক্রেতাও সুবিধা হলো। তাহলে কি হলো, বিশ্বাসের যে জায়গাটা সেটা কিন্তু ঠিক থাকলো। আচ্ছা, ই কমার্সের যদি আমি ই কমার্স আমাদের দেশে বর্তমানে আগে উন্নত হওয়া শুরু করছে কবে, উন্নত করা শুরু করছে 2011 আর 2012।
2011-12 এই দুইটা বছরের মধ্যে থেকে ই কমার্সটা বেশি উন্নতি করা শুরু করছে, যেটা আস্তে আস্তে উন্নতির দিকে যেতে যেতে অনেকখানি বিস্তার করতে পারছে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন যেটা হলো, কত সালের পর থেকে ই কমার্স বাংলাদেশে বিস্তার করা শুরু করছে? ই কমার্স তাহলে কবে থেকে শুরু করছে? 2011 সাল থেকে 2012 সালের মধ্যে। আচ্ছা, এরপরের টপিক যেটা আছে সেটা হলো বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি বা তথ্য প্রযুক্তি। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটিটা বেশি একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের জেনে রাখতে তো অসুবিধা নাই। এই কর্মক্ষেত্রে আইসিটি বলতে কি বুঝাইছে? যেমন আগেকার সময় যখন ইন্টারনেট ছিল না, তখন কিন্তু সবাই অফলাইনে মাঠে ঘাটে বা বিভিন্ন দোকান ব্যবসা বাণিজ্য এগুলা থেকে থাকতো, কিন্তু বাংলাদেশে আইসিটিটা বেশি ইমপ্রুভমেন্ট হওয়ার কারণে কিন্তু অনলাইন সেক্টরটাও এখন আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট তো হওয়ার কারণে কি হয়েছে, এখন বেকারত্বের সংখ্যা অনেকখানি কমে গেছে। কারণ আমি কি বললাম, কারণ হলো যে যাদের মধ্যে যে প্যাশনটা আছে, কেউ গ্রাফিক্স ডিজাইন পারে, কেউ ফটোগ্রাফি পারে, কেউ বা অন্যান্য কাজে মানে নিজেদের পারদর্শিতা দেখাইতে পারে। তো সেক্ষেত্রে কি হয়েছে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসেই এখন অনেক মানুষ অনেক রকম কাজ করতে পারতেছে। যার ফলে কি হয়েছে, ওই কাজটা করার কারণে তার তো সুবিধা হয়েছেই, সাথে তার ফ্যামিলি চলতেছে। তার ইনকামের কারণে তার সাথে আরো 2 থেকে 3 জন ফ্যামিলি মানুষজন আরো ভালো মতো চলতে পারতেছে। যার কারণে বর্তমানে বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, আপনারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন, জানতে পারবেন যে ঘরে বসেই তারা বিদেশের, বাংলাদেশ তো বাংলাদেশ, বিদেশে বিভিন্ন কোম্পানির সাথে তারা ডিল করতেছে। তারা তাদের স্কিলের মাধ্যমে সুন্দর মতো আগে যেতেছে। তারা এক একজন আছে টাইপ করতে পারতেছে, এক একজন আছে সুন্দর মতো ইংলিশে কথা বলতে পারতেছে। অনেকভাবে মানে আউটসোর্সিং এর অনেক কাজ থাকে না, সেরকম অনেক রকম কাজ করে তারা কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, যে কারণে বর্তমান বাংলাদেশে আর্থিক ও অর্থনীতিতেও তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আমার এই টপিকে বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি, এই টপিকে এমসিকিউ খুব একটা আসে না, এবং এখানে ক্রিটিক্যাল কোনো কোশ্চেনও নাই যে আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে। আচ্ছা, এখানে তো বেশি একটা কিছু নাই, আমি এর পরের টপিকটা যাচ্ছি। পরের টপিকটা কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিটি। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা কি বুঝি? সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা সোশ্যাল মিডিয়াকে বুঝে থাকি। যেমন ধরেন আমাদের ফেসবুক, আমাদের ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এগুলো তো সামাজিক বা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়তেছে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিটির গুরুত্বপূর্ণ ভূমিকা কি কি আছে? যেমন প্রথমটাই আমি কিন্তু আগে বলে দিয়েছি, ফেসবুকের মাধ্যমে আমরা কিন্তু এখন মানুষের সাথে অনেক বেশি কানেক্টেড। ঠিক আছে, আমরা আমাদের অনেক দূরের বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারতেছি। স্কুল কলেজে আমাদের যাদের সাথে দেখা হয় না, কিন্তু ফেসবুকে তাদের সাথে কিন্তু আমরা কানেক্টেড আছি। তো সেক্ষেত্রে কি হলো, তাদের ফোন নাম্বারটা আমাদের কাছে না থাকলেও ফেসবুকে কিন্তু তাদের সাথে কানেক্ট থাকার কারণে তাদের সাথে আমি যোগাযোগ রাখতে পারতেছি। এরপরে ফেসবুকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে সেটা হলো টুইটার। টুইটারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, টুইটারের মধ্যে কি কি আছে? যেমন টুইটারে একটা হলো মাইক্রো ব্লগিং এর একটা ওয়েবসাইট। আচ্ছা, আসেন আমরা একটু লেখা শুরু করি। মাইক্রো ব্লগিং, এর একটি ওয়েবসাইট। মাইক্রো ব্লগিং এর একটি ওয়েবসাইট। আর এরপরে কি আছে, যে আপনি টুইটারে যে একটা মেসেজ করতেছেন,
সেই বার্তাটাকে কি বলতেছে? সেই বার্তাটাকে বলতেছে টুইট। সেই বার্তাটাকে বলতেছে টুইট। আর এই টুইটটা কত ক্যারেক্টারে হইতে পারে? 140 ক্যারেক্টার। 140 ক্যারেক্টারের। এই 140 ক্যারেক্টারের মধ্যে বা 140 অক্ষরের মধ্যে কিন্তু আপনার মনের কথা বা আপনার যে তথ্যটা বা যে মেসেজটা আছে সেটা আপনার আরেকজনকে পাঠাতে হবে। আর এই টুইটারের মাধ্যমে যে একজনকে মানে আপনি এই টুইটারে একজনকে যদি অনুসরণ করেন তাহলে সেটা হবে ফলো, আর কেউ যদি আপনাকে অনুসরণ করে সেটা হবে ফলোয়ার। ঠিক আছে? তো টুইটারের মধ্যে আমি কি করতে পারতেছি? এই টুইটটা কোথায় দেখাবে? এই টুইটটা দেখাবে প্রোফাইলে। এই টুইটটা দেখাবে প্রোফাইলে। আর এটা এই টুইটার প্রোফাইলে দেখার কারণে, আচ্ছা যদি আমি আর একটু আসি তাহলে টুইটার নিয়ে যদি আমি বলি তাহলে কি হবে? মাইক্রো ব্লগিং এর একটা ওয়েবসাইট, এটার যে বার্তাটা যাবে সেটাকে বলবে টুইট। আর এই টুইটটা আমি 140 ক্যারেক্টারের মধ্যে শেষ করতে পারবো। আর এটার পরে 140 ক্যারেক্টার শেষ করার পরে আমাকে যে ফলো করবে সে হবে ফলোয়ার, আর আমি যাকে ফলো করতে যাবো সেটা হবে ফলোইং। ঠিক আছে? আমি যাকে ফলো করবো সেটা হবে ফলোইং, আর আমাকে যে ফলো করবে সেটা হবে ফলোয়ার। ওকে, ঠিক আছে। তাহলে চলেন আমরা এর পরের টুকুতে যাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিটিতে আমার টুইটারটা বেশি ইম্পর্টেন্ট। এই টুইটারের মধ্যে শুধু এই জিনিসটাই বেশি আসে যে টুইট কাকে বলে, টুইটটা কি, আর কত ক্যারেক্টারের মধ্যে একটা টুইটারের তথ্য আর এই জায়গায় পাঠানো যায়। এমসিকিউর জন্য এই দুইটা জিনিসই বেশি গুরুত্বপূর্ণ। এবার আসেন বিনোদনে আইসিটি। বিনোদনে আইসিটিটা এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না এমসিকিউর জন্য। বুঝানোর কাজ আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝে যাচ্ছি। বিনোদনে আইসিটি ক্ষেত্রে কি হইতে পারে? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি যদি ধরি তাহলে আমার ইউটিউবটা বেশি গুরুত্বপূর্ণ প্রথমেই, মানে ওর নাম পাচ্ছে। কারণ হলো আমাদের যদি মন খারাপ থাকে তাহলে আমরা কি করতে পারি? আমরা গান শুনতে পারি বা বিভিন্ন রকম মুভি সিরিজ তো আমরা ইউটিউবে সচরাচর পাই না। এখন এটার জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট আছে। তো ওই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আমরা বিভিন্ন রকম নাটক, সিনেমা বা বিভিন্ন কিছু দেখতে পারতেছি সুন্দর মতো, যেটা আমাদের বিনোদনের কাজ পাইতেছে। যেমন আমি একটা মুভি দেখলাম, যেমন আপনাদের সাথে আমি একটা গল্প শেয়ার করি। এসএসসি পরীক্ষা দিলাম, এখন আমার রেজাল্টের আগের দিন আমার তো খুব ডিপ্রেস লাগতেছে যে রেজাল্টটা কি হবে, কি করতে পারবো না পারবো ঠিক নেই। তা আমি কি করলাম? মুভি দেখা শুরু করলাম, থ্রি ইডিয়টস। এটা কিন্তু আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মুভি। এটা আমাদেরকে অনেক বেশি মোটিভ দেয়। হ্যাঁ, আমরা মোটিভেশন পাই এই জায়গা থেকে যে যার যেটা ভাল লাগবে আমরা সেটা করব। তো রেজাল্ট তো আমাদের জীবনে কোনো কিছু নির্ধারণ করে দিবে না, কিন্তু এই এই কথাগুলো যখন বলে নিজেদের ভিতরে একটা সাহস আসে। তো ওই মুভিটা আমি করলাম কি, আমার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে দেখলাম, ইভেন আমার এইচএসসি রেজাল্টের আগের দিন আমি দেখলাম। কারণ হলো কি, যে আমার তখন কি লাগবে, ডিপ্রেশনের বিষয় থাকলে মাথার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা আসে যে কে কি মনে করবে, আমার ফ্যামিলি আমার জন্য এত সাফার করলো, এত কষ্ট করলো, এত কষ্ট করে আমার পড়ালেখা করালো, আমি কি তাদেরকে প্রতিদান দিতে পারবো? এরকম চিন্তা ভাবনা যখন মাথায় আসে না, তখন নিজেদের কাছে খুবই খারাপ লাগে। তো ওই সময় আমি এই থ্রি ইডিয়টস মুভিটা দেখলাম। তো তখন কি হইতেছে, আমার এই জিনিসটা, এই টপিকটা কিন্তু আমার উদাহরণের মধ্যে চলে গেল। যে বিনোদনে আইসিটি, বিনোদন আমাকে কিভাবে দিতেছে? আমি গান শুনতেছি, মুভি দেখতেছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছি, চিল করতেছি। তো আড্ডা দেওয়া, চিল করাটাও তো একটা বিনোদন। আপনারা 10-15 জন যদি একসাথে গল্প করতে বসেন, কারো কাছে যদি গিটার থাকে, কেউ যদি ভালো গান গাইতে পারে, তো এটাই তো সবচেয়ে বড় একটা, যে আমাদের একজনের সাথে আরেকজনের অনেক ভালো একটা কানেকশন আছে, তাই না? এটাই হলো বিনোদনের আইসিটিটাকে বোঝানো হয়েছে। আর এরপরে আসে আজকের লাস্ট টপিক। এখান থেকে কিন্তু ভাইয়া আপুরা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে না। ঠিক আছে? জাস্ট আপনার নলেজটা থাকলেই হলো। যদি কোন রকম একটা কোশ্চেন করে আপনারা বইয়ের সাপোর্ট নিলে বা কোন রকম একটা থেকে আপনারা পারবেন, কিন্তু আমি যতটুকু আশা করি যে এই টপিক থেকে এমসিকিউ আসে না। কারণ এই টপিক থেকে আসার মতো এমসিকিউ যেগুলো আছে আমি আপনাদেরকে বলে দিছি। আর দ্য লাস্ট টপিক ইজ ডিজিটাল বাংলাদেশ। আচ্ছা, ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা কি বুঝি? আমাদের আধুনিক বাংলাদেশকে আমরা বুঝি। 2000 বর্তমানে, আগে যে আমাদের সরকার ছিল, বইয়ে আগে লেখা ছিল যে 2021 সালের মধ্যে দেশকে ডিজিটাল করার
সব রকম চিন্তা ভাবনা করা হয়েছে, কিন্তু তারা যে পারে নাই এমন কিন্তু না, তারা কিন্তু মেট্রো রেলের মাধ্যমে বুঝিয়ে দিছে যে না, বাংলাদেশ এখনো অনেক উন্নতর দিকে যাচ্ছে। কারণ মেট্রো রেল বলতে আমি কেন বুঝালাম যে আমরা আগে এক জায়গায় যেতে গেলে মনে করেন আমাদের সময় লাগতো 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু ওই রাস্তাটা আমি মেট্রো রেলে গেলে আমি যেতে পারছি 10 থেকে সর্বোচ্চ 15 মিনিট ওই লোকেশনে যাওয়ার জন্য। মেট্রো রেলে উঠার পরে লোকেশনে যেতে আমার সর্বোচ্চ গেলে 15 মিনিট লাগবে, এর বেশি কিন্তু সময় লাগতেছে না। এরপর ডিজিটাল বাংলাদেশের যে দুইটা জিনিস আছে সেটা হচ্ছে একটা হলো অ্যানালগ আর একটা হলো ডিজিটাল। এখন এখানে কি বুঝাইছে, এখানে বুঝাইছে যে অ্যানালগ জিনিস কোনটা, যেমন আপনার এখন আপনার টেম্পারেচার জানা লাগবে, সেই টেম্পারেচারটাকে আপনি যদি সংকেত আকারে বা কোনো সংখ্যা আকারে দেখতে চান তখন সেটা হবে অ্যানালগ। আর সেটা একদম যে পারফেক্ট হবে সেটা কিন্তু না, সেটা আপনাকে জাস্ট একটা আইডিয়া দিবে যে এইটা আজকে এইরকম টেম্পারেচার আছে। আর একদম যদি সূক্ষ্ম আকারে যেতে চান তাহলে সেটা হবে ডিজিটাল। থার্মোমিটারের কথা যদি চিন্তা করেন, অ্যানালগ থার্মোমিটার আর ডিজিটাল থার্মোমিটারের মধ্যে কি হয়? থার্মোমিটার, আচ্ছা যেখানে ছিলাম সেটা হলো অ্যানালগ সিস্টেমের মধ্যে যে সংকেতটা আমরা বুঝাইছি সেটা হলো যে আমরা একটা জিনিসকে আমরা ফিল করতে পারতেছি, সেটাকেই যদি আমরা সংকেত আকারে লিখতে যাই, সেটাকেই যদি আমরা মানে সংকেত আকারে লিখতে যাই তাহলে সেটা হবে অ্যানালগ সিস্টেম। কিন্তু এই সংখ্যা বা সংকেত, এই সংখ্যা বা সংকেত এই সংখ্যা বা সংকেত আকারে যদি আমরা লিখতে যাই কিন্তু তখন আমরা একটা পারফেক্ট জিনিস পাবো না। কারণ এটা আমাদেরকে কি দিবে, একটা আইডিয়া দিবে, নর্মাল একটা কমন সেন্স বা একটা আইডিয়া দিবে, যেটার মধ্যে আমরা বুঝতে পারবো যে না আজকের এই জিনিসটা এতটুকু। থার্মোমিটারের ক্ষেত্রে যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের যখন জ্বর হয় আমরা একটা অ্যানালগ থার্মোমিটারে কি করি যে ওইখানে একটা পারদ থাকে, ওইটা আমাদের শরীরের তাপমাত্রাকে বুঝায় এবং আমরা তখন শরীরের টেম্পারেচারটা দেখি যে না ঠিক আছে আমাদের শরীরের টেম্পারেচার এত। কিন্তু ডিজিটাল থার্মোমিটার যেটা আছে এটা একদম ডিরেক্ট আপনাকে কি করবে, আপনার শরীরের তাপমাত্রা কত সেটা একদম পারফেক্ট ভাবে আপনাদেরকে বুঝাই দেবে। আচ্ছা, তাহলে অ্যানালগ সিস্টেমে আরেকটা কি, পরিবর্তনশীল ডাটাকে যখন সংকেত আকারে প্রকাশ করা হবে সেটা হবে অ্যানালগ সিস্টেম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে যেটুকু বলার সেটুকু হয়ে গেল। সেখানে আমার ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে এমসিকিউ যেটা আসে সেটা অ্যানালগ নিয়ে আসে, যে অ্যানালগ সিস্টেমটা কি আর ডিজিটাল সিস্টেমটা কি। আচ্ছা, তাহলে আমার তো টপিক যেটুকু ছিল আজকের মতো আমি শেষ করে দিলাম, তাহলে আমি একটা কি ছোট রিভিশনের দিকে যাব। আচ্ছা চলেন আমরা একটা সামারি আকারে যাই। আমরা প্রথমে কি পড়ছিলাম, প্রথমে আমরা পড়ছিলাম 21 শতক ও বাংলাদেশ। 21 শতক ও বাংলাদেশের মধ্যে আমি একটা জিনিস মেনলি বলছিলাম, সেটা হলো বর্তমান বিশ্বে মানুষের সবচেয়ে বড় সম্পদ কি, জ্ঞান। আর পরে যেটা বলছিলাম সেটা হলো গ্লোবালাইজেশন আর ইন্টারন্যাশনালাইজেশন। আচ্ছা, এরপরে আসছে আমার কি, ব্যক্তিত্ব। মহান ব্যক্তিত্বদের মধ্যে প্রথমে কে ছিলেন, চার্লস বেবেজ। উনি কে ছিলেন, আধুনিক কম্পিউটারের জনক ছিলেন। উনি তুরিন বিশ্ববিদ্যালয়ে যখন একটা লেকচার দিছিল তখন ওনার সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয় এবং ওইখানে ওনার লাস্টের যে ইঞ্জিনটা সম্পর্কে তিনি পরিকল্পনা করছিল ওইটার থেকে অ্যাডা লাভলেস প্রোগ্রামিং এর ধারণা নিয়ে আসে। আর অ্যাডা লাভলেসের মৃত্যুর 100 বছর পরে বিজ্ঞানীরা এটা বুঝতে পারে যে অ্যাডা লাভলেস অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণা নিয়ে আসছিল। এরপরে আছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। উনি তড়িৎ চৌম্বকীয় ধারণা নিয়ে আসে এবং এবং তিনি কিসের সম্ভাবনা তৈরি করে, এক স্থান থেকে তথ্য আরেক স্থানে বিনা তারে পাঠাতে এই সম্ভাবনাটা তৈরি করে। এরপরে যে ব্যক্তি আছেন তিনি হলেন আমাদের সবার গর্বের, তিনি হলেন স্যার জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু আমাদের বাঙালিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের গর্বের একটা জায়গা। কারণ স্যার জগদীশ চন্দ্র বসু প্রথম বিনা তারে এক স্থানে তথ্য আরেক স্থানে প্রেরণ করতে সম্ভব হয়েছিল, কিন্তু তিনি সার্বজনীন স্বীকৃতিটা পান নাই। সার্বজনীন স্বীকৃতিটা পাইছিলেন কে, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। সরি, সার্বজনীন কে পেয়েছিলেন, গুগলেমো মার্কনি। ওকে ফাইন। এরপরে যিনি আছেন তিনি হলেন স্যার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। উনি কি করছিল, উনি ইন্টারনেট আপডেট করছিল, উনি ইমেল চালু করা শুরু করছিল। আচ্ছা, এরপরে যিনি আছেন তিনি হলো স্টিভ জবস। স্টিভ জবস এর কথা আমি কি বললাম, তিনি আর তার 4 বন্ধু মিলে একটা কোম্পানি তৈরি করেন যেটা হলো অ্যাপেল কম্পিউটার নামে পরিচিত ছিল এবং সেটা কবে শুরু করে, 1/4/1976, মানে 1976 সালে 1976 সালে 1 এপ্রিল তারা এই পরিকল্পনাটা করে সাকসেস হয়েছিল। এখন বর্তমানে অ্যাপেল কিন্তু অনেক আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কাছে যাদের আইফোন থাকে তারা কিন্তু মাঝে মাঝে আমরা পার্সোনাল ফটোগ্রাফারও হয়ে যায়।
এরপরে আসতেছে আমাদের বিল গেটস স্যার। বিল গেটস স্যার কি করতেছে? বিল গেটস স্যার কিন্তু বর্তমানে এখন ধনীদের মধ্যে একজন, কারণ তিনি মাইক্রোসফটকে সঠিক কাজে লাগে, এখন তিনি অনেক সাকসেসফুল একজন মানুষ। এরপরে আমাদের পরিচিত একজনকে মার্ক জুকারবার্গ, তিনি ফেসবুক আবিষ্কার করেন, মানে ফেসবুকের প্রতিষ্ঠাতা। তার 4 বন্ধু মিলে তারা ফেসবুক তৈরি করেন, আর এই ফেসবুকটার মাধ্যমে আমাদের বর্তমানে কানেকশনটা অনেক বেশি স্ট্রং। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে ই লার্নিং। ই লার্নিং কোনটা বললাম? ঘরে বসে আমরা একজন আরেকজনের সাথে যে পরিচিতিটা পাইতেছি, শিখতে পারতেছি, জানতে পারতেছি, সেটাই হচ্ছে ই লার্নিং। ই গভর্নেন্স বলতে কোনটা বুঝাইছি? ই গভর্নেন্স বলতে বুঝাইছি যে আমাদের ল্যান্ড ওনার বা ল্যান্ডের যার কোনো সমস্যা আছে বা এইরকম যে তথ্যগুলো সেগুলো যেখানে জমা থাকে। আর অ্যাডমিশনের যে উদাহরণটা দিলাম সেটা। আর জেলা ই সেবাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে সময়টা বেশি মেনশন করতেছে। আগে এই জেলা হিসেবে না থাকার কারণে যে সমস্যাটা হয়তো 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতো একটা তথ্য জানার জন্য, আর এখন সেই জিনিসটাই শর্টকাট হয়ে 3 থেকে 5 দিনের মধ্যে সলিউশন করতে পারতেছে। এরপরে যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে ই কমার্স ও বাংলাদেশ। ই কমার্সের মধ্যে আমি আপনাদেরকে কোনটা বলছি? ব্যবসা বাণিজ্য করতেছেন কিন্তু বিশ্বাস করতে পারতেছেন না, সিওডি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনি সে বিশ্বাসটা ফিরে পাইতেছেন। আর 2011 সাল এবং 2012 সালের পর থেকে ই কমার্সটা বাংলাদেশে অনেক বেশি ইমপ্রুভমেন্ট পাওয়া শুরু করছে। এরপরে কোনটা? কর্মক্ষেত্রে বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি। যে আমরা এখন বর্তমানে যেখানে আছি, আমাদের বেকার থাকার সম্ভাবনা অনেকাংশেই কমে গেছে, কারণ আমাদের যাদের স্কিল আছে আমরা অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারতেছি, যার ফলে আমরা নিজেদের চলার পাশাপাশি নিজেদের ফ্যামিলিকেও টুকটাক সাপোর্ট দিতে পারতেছি। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিটি। এই টপিকটার মধ্যে কি আছে? যে বর্তমানে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি, এখানেই কিন্তু এই টপিকটার মাধ্যমে কিন্তু এই কথাটাই বোঝানো হয়েছে। তারপরে ফেসবুক, টুইটারের মধ্যে আমি কি বলছিলাম? টুইটারে হলো 140টা ক্যারেক্টার থাকে। এই বার্তাটাকে কি বলে? টুইট বলে। মাইক্রো ব্লগিং এর একটা ওয়েবসাইট এটা। আচ্ছা, আমরা যাকে ফলো করি সে হবে আমরা যাকে ফলো করবো সেটা হবে ফলোইং, যে আমাকে ফলো করবে সে হবে ফলোয়ার। আচ্ছা, বিনোদনে আইসিটির ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমার কোনো কিছু ভালো লাগতেছে না, এটা তো মাত্রই আমি বলে গেলাম যে আমি একটা মুভি দেখবো বা কোনো একটা গান শুনবো বা কোনো একটা নাটক দেখবো, মানে নিজেকে খুশি করার জন্য যেটুকু প্রয়োজন সেটাই হচ্ছে আমার বিনোদনে আইসিটি। আর এরপরে ডিজিটাল বাংলাদেশটা আমি মাত্রই শেষ করলাম, যে এটার মধ্যে 2টা জিনিস আছে, অ্যানালগ আর ডিজিটাল। মানে বর্তমান বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে যে নিজেদেরকে উন্নত করতে না পারলে দেশ কখনোই উন্নতির দিকে যাচ্ছে না। ওকে ভাইয়া আপুরা, তাহলে আপনাদের সাথে আজকে আমার প্রথম ক্লাসটা শেষ হলো। এর পরের ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে, আপনারা সবাই দেখবেন আর জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর এরপরে কোনো রকম সমস্যা যদি থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি যথাসম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আজকের মতো এটুকুই, আর এরপর দেখা হবে পরের ক্লাসে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।